ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল আপডেটস। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল আপডেটস। সো গুগল, আমরা সবাই জানি যে গুগল কি করে প্রতি বছরই হচ্ছে অনেক আপডেটস নিয়ে আসে। এন্ড গুগলের এই আপডেট গুলো সম্পর্কে হয়তো আমাদের শোনাও হয়েছে, কম বেশি শুনছি না সবাই, যে গুগল প্রতি বছরে আপডেট আনে। জি। সো আমাদের এইখানে সেই রকমই হচ্ছে কিছু আপডেটের লিস্ট, ইয়া মানে লিস্ট আছে, যে জায়গায় হচ্ছে মেজর কিছু আপডেটের বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন মেজর 9টা আপডেট। তো গুগল প্রতি বছর অনেকগুলো আপডেট দেয়। এর ভিতরে কিছু আছে আপনার ছোটখাটো আপডেট, যেগুলোতে অনেক বেশি প্রবলেম হয় তা না। আবার হচ্ছে কিছু আছে আপনার মেজর আপডেট, সো এগুলোকে হচ্ছে কোর আপডেট বলা হয়। সো গুগলের যে কোর আপডেট গুলো আছে, এগুলো যেটা করে, গুগলের এই র্যাঙ্কিং ব্যবস্থাটা যেটা আছে, এইটাকে প্রপারলি উল্টাপাল্টা করে ফেলে। ঠিক আছে, দেখবেন যে আপনার এমন হইতেছে যে আপনার ওয়েবসাইট একে ছিল, এটা একেবারে র্যাঙ্কিং থেকেই হারায় গেছে, অথবা আপনার ওয়েবসাইট পেনাল্টি খেয়ে গেছে। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু এই কোর আপডেট গুলোর ক্ষেত্রে আপনারা ফেস করবেন। বুঝতে পারছি? জি ভাই। ওকে। এন্ড গুগল যদি হচ্ছে পেনাল্টি দেয়, আমরা সেটা কোথায় দেখতে পারবো একটু বলেন? ইমন শিকদার বাদে, কারণ উনি জানে। অন্যরা বলেন। গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের কোথায়? তা তো জানি না। এইটাই তো, সার্চ কনসোলের কোথায় এটা জানা লাগবে তো। আমরা এসইওর কাজ করব, এন্ড আমাদের ওয়েবসাইট যদি পেনাল্টি খায়, কোথায় খায় সেটাই না জানি, তাহলে প্রবলেম না? কে জানি? ম্যানুয়াল অ্যাকশনে। ম্যানুয়াল অ্যাকশনে পাবো। ওকে। সো এই জায়গায় দেখেন গুগলের এই যে ফার্স্টে যে যে দুইটা আপডেট আছে, পান্ডা আর হচ্ছে পেঙ্গুইন। এই দুইটা আপডেট হচ্ছে মেইনলি, যদি আপনি এই দুইটা আপডেটে হিট খান, মেইনলি আপনাকে ডাইরেক্ট পেনাল্টি দিয়ে দিবে। এন্ড পেনাল্টি যদি দেয়, সেটার ক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং ও দিবে না, হ্যাঁ। আর বাকি যেই প্রবলেম গুলো আছে, এগুলোর জন্য হচ্ছে গুগল আপনাকে ওয়ার্নিং দিবে। কিন্তু পান্ডা আর হচ্ছে পেঙ্গুইন, এই দুইটা আমরা কোনো ওয়ার্নিং ও পাবো না। এন্ড আমরা যদি একটু এইখানে আসি, সো এই আপডেটটা আসলে কিসের জন্য ক্রিয়েট করা হয়েছিল বা কারণটা কি ছিল? সো পান্ডা আপডেট লঞ্চিং ডেটটা কবে, যদি একটু খেয়াল করি, ফেব্রুয়ারি 24, 2011। এন্ড এই যে গুগলের এই আপডেট গুলো আছে, সো এই আপডেট গুলো সম্পর্কে কিন্তু হচ্ছে জব ইন্টারভিউতে আসে, হ্যাঁ। সো একটু সবাই চেষ্টা করবেন যে এই আপডেট গুলো হচ্ছে কত তারিখে আসছে এগুলো একটু মুখস্থ রাখতে। সেই ক্ষেত্রে দেখবেন যে ইন্টারভিউ গুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ স্বাভাবিক, আমি এসইও করতেছি, আমি নিজেকে এসইও এক্সপার্ট বলতেছি, কিন্তু কবে কি আপডেট আসলো, কোন আপডেটের কি এজেন্ডা আছে, এগুলো না জানলে প্রবলেম না? তো সেই ক্ষেত্রে আমাদের এই ডেট গুলো লাগবে। যদি আমার কথা বলেন, আমি নিজেই ভুলে যাই ডেট গুলো, খালি হচ্ছে আপডেটের এজেন্ডা গুলো আমার মনে আছে, যে কোন কোন কাজগুলো করলে আমার ওয়েবসাইট হবে, পেনাল্টি খাবে। মেইনলি এত তারিখ মনে রাখা যায় না, অনেক সময় এমনটা হয়। সো এই তারপরও যখন হচ্ছে আপনারা একটা জব ইন্টারভিউর জন্য যাবেন, হ্যাঁ, সো ইন্টারভিউর জন্য কি একটা প্রিপারেশন দরকার হয় না স্যার? তো যখনই আমরা জব ইন্টারভিউর প্রিপারেশন নিব, তখন হচ্ছে জি। অ্যাটলিস্ট এই ডেট গুলো এন্ড এই আপডেট গুলোর যে এজেন্ডা গুলো আছে বা হ্যাজার্ড গুলো আছে, সেগুলো একটু মুখস্থ করে তারপরে যদি হচ্ছে আপনারা একটা ইন্টারভিউতে যান, দেখবেন যে আপনার ইন্টারভিউর জন্য একটা কনফিডেন্সও ভালো থাকবে। ইভেন এই জায়গা থেকে কোয়েশ্চেনও পাবেন। ওকে। সো পান্ডা লঞ্চিং ডেট তাহলে হচ্ছে এটা ফেব্রুয়ারি। জি। এটা আমাদেরকে একটা পিডিএফ করে দিয়ে দিন। হ্যাঁ, এটা আপনার পিডিএফটা দিয়ে দিব আমি, হ্যাঁ। ওকে। সো এই জায়গা থেকে একটু যদি দেখি, পান্ডার লঞ্চিং ডেট কবে, ফেব্রুয়ারি 24, 2011। এন্ড হ্যাজার্ডস বা হচ্ছে সমস্যাগুলো মেইনলি কি, হ্যাঁ। সো আপনার ওয়েবসাইটে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট আছে, প্লাগারাইজড কন্টেন্ট আছে, আর থিন কন্টেন্ট আছে, বা হচ্ছে ইউজার জেনারেটেড স্প্যাম অথবা কিওয়ার্ড স্টাফিং আপনার ওয়েবসাইটে করতেছেন। সো সেই ক্ষেত্রে কি আপনার ওয়েবসাইটটা পান্ডাতে হিট খাবে। বুঝা গেছে? সো আমরা অলরেডি এই জায়গা থেকে ডুপ্লিকেট কন্টেন্ট জানি না? আমার ওয়েবসাইটে যদি হচ্ছে যে ডুপ্লিকেট কোন ধরনের কন্টেন্ট থাকে, মাল্টিপল ডুপ্লিকেট মেটা টাইটেল থাকে, তারপর হচ্ছে ডুপ্লিকেট ইয়া মেটা ডেসক্রিপশন থাকে, সেই ক্ষেত্রে এগুলো কি প্রবলেম, এন্ড এগুলো আমরা অলরেডি ওয়েবসাইট অডিটেই জানা আসছি, তাই না? So আমরা জানি যদি এই প্রবলেম গুলো থাকে, এগুলো কিভাবে ফিক্স করবেন বলেন, জানি না? যেমন এই জায়গায় দেখেন, জাস্ট ওয়েবসাইট অডিটরের একটি স্ক্রিনশট দেওয়া, হ্যাঁ, যে জায়গা থেকে হচ্ছে বলতেছে ওয়েবসাইট অডিটরে যদি আসি, যে দেখেন ডুপ্লিকেট টাইটেলস, তারপর হচ্ছে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, এগুলো আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছি। এন্ড এই যে পাইতেছি, এই সাইডে কি আমাদের ইউআরএল গুলো থাকে না?
সিম্পলি জাস্ট হচ্ছে গিয়ে কি আপনি এই ইউআরএল গুলোতে যে এই যে পেজ গুলোতে এই ডুপ্লিকেট গুলো আছে ওই পেজ গুলোর জন্য নতুন হচ্ছে ডুপ্লিকেট ম্যাটার নতুন ইউনিক ম্যাটার টাইটেল ম্যাটার ডেসক্রিপশন দেন হচ্ছে ইউনিক কন্টেন্ট এগুলো দেন। থিন কন্টেন্ট বুঝি ছোট কন্টেন্ট। ছোট কন্টেন্ট অল্প ওয়ার্ডের কন্টেন্ট। সো এই ধরনের যদি হচ্ছে কন্টেন্ট আমার ওয়েবসাইটে থাকে সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা কি পেনাল্টি খাবে। And তারপরে আছে হচ্ছে ইউজার জেনারেটেড স্প্যাম। সো ইউজার জেনারেটেড স্প্যামের মধ্যে হচ্ছে আপনার চলে আসে কি বলে ইররিলেভেন্ট যে ব্যাকলিঙ্ক গুলো আছে এগুলো চলে আসতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে চলে আসতেছে স্পিন কন্টেন্ট। স্পিন কন্টেন্ট কি শুনছি? স্পিন কন্টেন্ট শোনা হয়নি? জি না স্যার। এটা হচ্ছে মেনলি যে আমরা রিরাইট করি না কন্টেন্ট, একজনের কন্টেন্ট নিয়ে হচ্ছে রিরাইট করে আবার ওয়েবসাইট আপলোড করে দেন হ্যাঁ হ্যাঁ এই জি স্যার। বিষয়গুলা, হ্যাঁ। আর কিওয়ার্ড স্টাফিং কি বলেন? কিওয়ার্ড স্টাফিং রিরাইট পিন কন্টেন্ট বলা হয় SPIN। এসপিআইএন স্পিন ওই যে ঘুরা দিতেছেন জাস্ট আপনি একই কন্টেন্ট ঘুরে পেঁচায় লিখতেছেন। বুঝছি। ওকে, দেন কিওয়ার্ড স্টাফিংটা কি? সেম কিওয়ার্ড বারবার ইউজ করা। হ্যাঁ, সো আমার ওয়েবসাইটে হচ্ছে গিয়ে কি একই কিওয়ার্ড বারবার দেওয়া, সো রিপিটেশন যদি অনেক বেশি থাকে আমার কিওয়ার্ডের সেক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং হচ্ছে। এন্ড কিওয়ার্ড স্টাফিং যদি থাকে এইগুলো জাস্ট আমার কন্টেন্ট থেকে কি করতে হবে রিমুভ করে দিতে হবে। বোঝা গেছে? ওকে। স্যার তাহলে এত ইউনিক আইডিয়া কোথায় পাবো? ইউনিক আইডিয়া রিসার্চ, হ্যাঁ, রিসার্চের উপরে আর কিছুই নাই। না, কারোর থেকে কন্টেন্ট এনে সেটারে রিরাইট করে লিখবো তারও কোনো অপশন নাই, তাহলে এত ইউনিক আইডিয়া কোথায় পাবো আমরা? এটা খুবই সিম্পল, হ্যাঁ। আপনি হচ্ছে গিয়ে যখনই কন্টেন্ট লিখতেছেন স্যার, কন্টেন্ট লেখার সময় আমার যে কিওয়ার্ডটা আছে ফার্স্টে ইন্টেনশনটা আমরা বুঝতেছি তাই না? এন্ড জি তারপর স্যার। হচ্ছে যদি দেখি যে আমার এই বিষয়টা নিয়ে প্ল্যানিং করা যে আসলে আমি কি কি কভার করব বা আমার হচ্ছে কি কি কভার করা উচিত, কি বিষয় নিয়ে হচ্ছে লেখা উচিত, ফার্স্টে এইটার একটা প্ল্যান সাজান। তো সাজানো হইলো, দেন হচ্ছে চলে যাব কোথায় আমার হেডিংসে। সো আমার হচ্ছে আসলে কি কি হেডিং দরকার ওই হেডিং গুলো আমরা হচ্ছে জেনারেট করে নিচ্ছি। হেডিং জেনারেট করা শেষ দেখবেন যে মোটামুটি গুগলে ফার্স্টের পেজে যেই 10 জন আছে তাদের সাথে আপনার হেডিং মিলে যাচ্ছে, সবারই মিলবে। সেকেন্ড পেজ দেখেন, থার্ড পেজ দেখেন, মোটামুটি মিলছে। এন্ড মিলার পরে এরপরে আমার কি করতে হবে তাইলে, তাই না? এরপরে দেখা লাগবে যে আমি এবার একটু নিজে ব্রেন স্টর্মিং করব। নিজে ব্রেন স্টর্মিং করে ভাববো যে আচ্ছা এই কন্টেন্টটা লিখলাম, এই সবই তো লিখলাম, কিন্তু ইউনিক কি যা হচ্ছে সবার ভিতরে নাই। কারণ আমি যদি অলরেডি 10 জনের হেডিং দেখি তাহলে বুঝবো না যে এই 10 জন হচ্ছে গিয়ে সিমিলার হেডিংস ইউজ করছে, বাট এই একটা হেডিং তারা ইউজ করে নাই, বাট এটা কন্টেন্টের সাথে রিলেভেন্ট। ধরেন আমি জি যদি স্যার। বলি যে হাউ টু শার্পেন এ নাইফ উইদাউট এ শার্পনার, তো একটা নাইফ কিভাবে শার্পনার ছাড়া হচ্ছে শার্প করতে পারি। তো এই জায়গায় একজন দিল হচ্ছে গিয়ে আপনার দিয়ে মাটির সাথে ঘষেন, একজন দিল ওয়ালের সাথে ঘষেন, একজন দিল আরেকটা নাইফের সাথে ঘষেন। এন্ড সবাই এই ধরনের অনেক বললো। এন্ড হচ্ছে গিয়ে সবাই যা বলছে আমার কন্টেন্টেও তাই আছে। লাস্টে আমি একটা ইউনিক ভ্যালু কি দিতে পারি, যেমন অনেক সময় হয় না কুরবানির সময় কি করে যে কাঠের উপরে বালু দিয়ে তারপরে ওটার উপরে পানি দেয় দেন হচ্ছে নাইফ ধার করে। সো জি এইটা স্যার। হচ্ছে তাদের কন্টেন্টে ধরেন নাই। তাহলে এইটা আমি নতুন যে দিলাম আমার কন্টেন্টে এটা কি ইউনিক না ওই ফার্স্টের 10 জন থেকে? হুম। এইভাবে হচ্ছে আইডিয়াটা নেওয়া। বুঝা গেছে? ও, জি স্যার বুঝছি। ওকে, দেন এই জায়গায় আসেন, দেখেন আমার হচ্ছে গিয়ে কি এই জায়গায় আমি এসইও পাওয়ার সুট থেকে বা হচ্ছে আমি যদি বলি ওয়েবসাইট অডিটর থেকে কি করতে পারতেছি, আমার ওয়েবসাইটের ভিতরে যে ইন্টারনাল ইরর গুলো আছে সেগুলো দেখতে পারতেছি। এখন ডুপ্লিকেট কন্টেন্ট অন্য কোনো ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে প্লাগারিজম হয়েছে কিনা, মানে অন্য ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি পেস্ট করা হয়েছে কিনা, তাই না? তো এইটা যদি হয় তাহলে কি করা যেতে পারে, এইটার জন্য হচ্ছে কপি স্কেপ একেবারে বেস্ট একটা টুল। কপি স্কেপ এইটা ইউজ করা, বাট কপি স্কেপ হচ্ছে প্রিমিয়াম। সো সেক্ষেত্রে ফ্রিতে আপনি একটা কন্টেন্ট পর্যন্ত চেক করতে পারবেন। জাস্ট আপনি যদি আপনার ইউআরএলটা দেন তখন তারা সাথে সাথে দেখা দিবে যে অন্য কোন কোন ওয়েবসাইটের সাথে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট আছে। বুঝতে পারছি? জি স্যার।
ওকে, দেন হচ্ছে চলেন আমরা দেখি পেঙ্গুইন আপডেট। সো পেঙ্গুইন আপডেট কত সালে আসছে? 2012 সালে আসছে, মেইনলি হচ্ছে 11-র পরেই 12-তে। এন্ড এটা আসছে কবে? এপ্রিলের 24 তারিখ। হ্যাজার্ডস গুলো কি ছিল? স্প্যামি অর ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক, লিঙ্ক উইথ ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট। ওকে, ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট কি বলেন? অনেক বেশি কিওয়ার্ড প্লেস করা। আমি ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সটের কথা বলছি, এই জায়গায় কিওয়ার্ড কোথায় আসলো? ও সরি সরি স্যার, ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট। এইটা যদি না বলতে মেবি পারেন তাহলে সবাইরে ক্লাসে একদিন সিআইটির ক্যাম্পাসে আইনা তারপরে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হবে। relying স্যার on keyword অনেক কি? বেশি লিঙ্ক ইউজ করা আমি বলছি ওভার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট কি? বেশি অ্যাঙ্কর ওয়ার্ড গুলোকে বেশি অ্যাঙ্কর টেক্সট করা। উম, keyword rich phrase ইউজ করা বুঝি নাই কি? keyword rich phrase গুলো ইউজ করা আমার এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ইউজ করা। ঠিক আছে, তো আমরা দেখছি না কি শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটই আমরা হচ্ছে করতেছি, বাট বাকি যে অ্যাঙ্কর টেক্সট গুলো আছে যেমন ব্র্যান্ডেড অ্যাঙ্কর আছে, তারপর হচ্ছে আমার নেকেড ইউআরএল আছে, তারপর হচ্ছে কি আমার জেনেরিক অ্যাঙ্কর টেক্সট আছে, এগুলো কিছুই করতেছি না, শুধুমাত্র আমি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটই ইউজ করলাম। সেই ক্ষেত্রে এটা কি হবে? ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট হবে। এন্ড আমার ওয়েবসাইটে যদি ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট থাকে সেই ক্ষেত্রে এটা প্রবলেম, বুঝতে পারছি। এন্ড জি স্প্যামি স্যার অর ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক বুঝি না, জি স্যার, এটা কি? যেটা আমার নিশের সাথে রিলেভেন্ট না এরকম ব্যাকলিঙ্ক করা। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি ব্যাকলিংকের এই যে স্প্যাম স্কোর অনেক বেশি। তো এই অনেক ধরনের বেশি। ব্যাকলিংক যদি হচ্ছে আমরা করে থাকি সেই ক্ষেত্রে কি হবে? আমার ওয়েবসাইটটা পেঙ্গুইন আপডেটে পেনাল্টি খাবে। এন্ড পেনাল্টি খাইলে কোথায় দেখতে পারবো? এটা হচ্ছে আমরা সার্চ কনসোলের ম্যানুয়াল অ্যাকশনে দেখতে পারবো। স্যার ব্ল্যাক হ্যাট এসইও জি, হ্যাঁ। কি ব্ল্যাকেট এসইও কি? এই যে দেখেন, ব্ল্যাকেট হ্যাকিং কি? হ্যাকিং এই, কিন্তু এটা কি আনএথিক্যাল ভাবে করতেছেন, তাই না? সেম ভাবে এসইওরও কি আছে, আনএথিক্যাল কিছু পার্ট আছে যেগুলো আসলে করা উচিত না। যেমন হচ্ছে ক্লোকিং করা, যেমন এইচটিএমএল কোডের ভিতরে অনেক বেশি হচ্ছে আপনার কিওয়ার্ড দিয়ে দেওয়া, তারপর হচ্ছে গিয়ে মানে মাত্রা অতিরিক্ত আপনার ব্যাকলিঙ্ক করা, সো গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করানো। সো এই ধরনের কাজগুলো হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। এন্ড এটা যদি করেন তাহলে সুবিধা কি? দেখা যাইতেছে যে আপনি এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে র্যাঙ্কে চলে আসতেছেন, আবার ধরা খাইছেন, পেনাল্টিও খাই যাইতেছেন। এই যে এখানে দেখেন আপডেটের যে এজেন্ডা গুলো আছে, এগুলো না মেনে যদি হচ্ছে আপনি এসইও করেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে ঠিকই, কিন্তু আবার পেনাল্টিও খাবেন। বুঝছি আচ্ছা, স্যার একটা কথা বলবো স্যার। জি। স্যার কালকে একটা রকমারি.কম এর একটা পেজ আমি এসইও কগ দিয়ে ডায়াগনোসিস করলাম, করার পরে দেখলাম ওদের মেটা টাইটেল আছে 300 ক্যারেক্টারের উপরে। হুম। হ্যাঁ, তার এবং আপনার ওদের কোনো H1 নাই, পেজটার মধ্যে কোনো H1 নাই। আবার আরেকটা পেজে দেখলাম মাল্টিপল H1, কিন্তু তারপরেও ওইটা আপনার র্যাঙ্কিং এ 1 নাম্বার আছে। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আমার যে কম্পিটিটর আছে তারাও তো স্ট্রং না, তাহলে কি হবে? তাই না? ও আমার যে আচ্ছা, কম্পিটিটর আছে তারা যদি আমার থেকে স্ট্রং থাকতো তাহলে অবশ্যই আমি র্যাঙ্কে যাইতে পারতাম না, বাট আমার কম্পিটিটররা অনেক উইক, তো সেই ক্ষেত্রে আমার র্যাঙ্কে যেতে প্রবলেম কি? এবং ওদের ডিএপিও অনেক কম, মানে 35-20 এরকম ডিএপিএ। 35-20 প্লাস আপনার অনেক কমও না, হ্যাঁ। এবং করেন একটা লিঙ্ক স্যার ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক 35-এ অনেক নিয়ে যান। বেশি। হ্যাঁ, ব্যাকলিংক অনেক বেশি, তারা ব্যাকলিংক করছে তাই। এন্ড জি রকমারি স্যার। ডট কম তো যথেষ্ট কি আপনার হচ্ছে যথেষ্ট বাংলাদেশে একটা পরিচিত ওয়েল নোন একটা কোম্পানি, তারা অনেক জায়গা থেকে হচ্ছে ব্যাকলিংক পাইতেছে। হ্যাঁ, ইভেন সোশ্যাল মিডিয়া থেকেও অনেকে তাদের শেয়ার করে, এগুলো তো লিঙ্ক হিসাবে কাউন্ট হচ্ছে। আর তাদের যে নিশটা এটাও মোটামুটি ইউনিক, তাদের কম্পিটিটরও কম, দ্যাটস হচ্ছে
তারা র্যাঙ্কে আছে। যদি দেখেন যে আপনার কম্পিটিটর অনেক বেশি, সেই ক্ষেত্রে দেখবেন যে উনি অটোমেটিক্যালি র্যাঙ্ক ফল করবে। ওকে, সো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে আমাদের, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে কি হবে, আমার ওয়েবসাইটটা পেনাল্টি খাবে, এন্ড এই যে ইররিলেভেন্ট আর স্প্যামি ব্যাকলিংক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, এটা ফিক্স কিভাবে করবেন? ডিজাভাও এর নাম শুনছিলাম না? সবাই কি আছেন? এটা ওকে, সো ডিসঅ্যালাউ যদি করে দেই আমি স্প্যামি বা ইররিলেভেন্ট যে ব্যাকলিংক গুলো disable। আছে, ওইগুলোকে সুন্দরভাবে ডিসঅ্যালাউ করে দেন, তাইলে কি এই প্রবলেমটাও ফিক্স হয়ে যাবে। এন্ড এটা আমরা কিভাবে করতে পারি, এই যে দেখেন এসইও পাওয়ার সুটের হচ্ছে গিয়ে কি লিংক প্রোফাইল, ব্যাকলিংক প্রোফাইল আছে, দেন এই জায়গা থেকে লিংক ডোমেইনসে আসি যদি, তো সেই ক্ষেত্রে এই জায়গায় দেখেন এই যে ব্যাকলিংক গুলো পেয়ে যাচ্ছি, তারা বলে দিতেছে যে পেনাল্টি রিস্ক, কোন ব্যাকলিংকের জন্য আপনার পেনাল্টির রিস্ক কত পার্সেন্ট, সেটা হচ্ছে তারা এই জায়গায় দেখা দিচ্ছে। এন্ড সেম জিনিসটা আমরা কোথা থেকে যাইতে পারি, আমরা মজ থেকে করতে পারি না? তারপরে আমরা যদি একটু বলি এসইএম রাশের কথা, এসইএম রাশে হচ্ছে ব্যাকলিংক অডিট নামের একটা সফটওয়্যার অপশন আছে। সো ওই জায়গায় যদি যে আমার ওয়েবসাইটটা আমি দেই, তারা হচ্ছে স্প্যামি যে ব্যাকলিংক গুলো আছে সেগুলো দেখায় দিবে, জাস্ট ওই লিংক গুলো নিয়ে ডিসঅ্যালাউ করে দেন, ডিসঅ্যালাউ করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, দেন হচ্ছে হামিংবার্ড আপডেট। হামিংবার্ড আপডেট আসছে কবে, 2013 সালে আগস্ট মাসের 22 তারিখে, হ্যাঁ। এন্ড এটার হ্যাজার্ড বা এজেন্ডা গুলো কি ছিল, কিওয়ার্ড স্টাফিং, লো কোয়ালিটি কন্টেন্ট, হ্যাঁ। সো হামিংবার্ড helps Google better interpret search queries and provide result that matches searchers intent, হ্যাঁ। সো হামিংবার্ড যখন আসছে, এটা হচ্ছে মেইনলি গুগলকে আরো বেশি হেল্প করছে সার্চের কোয়ারি গুলো বুঝার বা আমার কিওয়ার্ড গুলো বুঝার, আর সেটার সাথে হচ্ছে কি কি ম্যাচ করে হচ্ছে আমার রেজাল্ট গুলো শো করানোর। সো এই ক্ষেত্রে হচ্ছে হামিংবার্ড যেটা, এটা যদি হচ্ছে আমার কিওয়ার্ড অনেক বেশি স্টাফিং করা থাকে, হামিংবার্ড এটাও বুঝতে পারে। এই আপডেটের পরে থেকে মেনলি গুগল এটাও বুঝতে পারতেছে যে আমার কন্টেন্টে হচ্ছে অনেক বেশি কিওয়ার্ড স্টাফিং করা আছে কিনা, অথবা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট। যেহেতু কি এই আপডেটের পরে গুগল বুঝতে পারতেছে না যে আমার কন্টেন্ট গুলো কি, কারণ সুন্দর মতো একটা যদি কোয়েশ্চেনই করি এমন যে গুগলকে আমি হচ্ছে একটা কিওয়ার্ড লিখলাম, এন্ড এই কিওয়ার্ড লেখার পরে গুগল কি আমাকে এক্সাক্ট আমি যা চাচ্ছি সেই অ্যান্সারটাই দিতেছে না। তো গুগল যদি আমার কোয়েশ্চেনের এক্সাক্ট অ্যান্সার ওয়ালা ওয়েবসাইট গুলো আমার সামনে পাঠাইতে পারে বা আনতে পারে, এর মানে কি গুগল ওই ওয়েবসাইট গুলোর কন্টেন্ট অলরেডি আগে থেকে পড়ছে, বুঝে, না বুঝলে দিতে পারতো? না। অবশ্যই না। তো সেই ক্ষেত্রে এখন দেখেন আমার ওয়েবসাইটে যদি একই কিওয়ার্ড মাল্টিপল টাইমে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হবে, বা হচ্ছে আমার কন্টেন্টের কোয়ালিটি খুব খারাপ, আমি হচ্ছে কিওয়ার্ড স্টাফিং তো করছি, কন্টেন্টও অত ইনফরমেটিভ না, এই ধরনের যদি প্রবলেম গুলো আসলে আমার থেকে থাকে, সেই ক্ষেত্রে আমি পেনাল্টি খাবো। তাহলে এটা ফিক্স কিভাবে করা যাইতে পারে, সুন্দর মতো আমরা যদি একটু কন্টেন্টে যাই, হ্যাঁ। কন্টেন্টে যাওয়ার পরে আমরা এখানে থেকে কিওয়ার্ড গুলো দেখতে পাই না, ধরেন আমার এক্সাক্ট কিওয়ার্ডটা লিখে যদি কন্ট্রোল এফ দিয়ে করি, ফাইন্ডে দেই, ফাইন্ডে দেওয়ার পরে হচ্ছে আমার কিওয়ার্ডটা দেই, কতবার আমার এক্সাক্ট কিওয়ার্ড আছে সেটা দেখা যাবে না? কিভাবে? তো ওই জায়গা থেকে জাস্ট দেখে আমরা কি করতেছি, আমার ওই কিওয়ার্ডের বদলে এবার একটু রিরাইট করে চেঞ্জ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে দেখবেন যে এই প্রবলেমটাও কিন্তু ফিক্স হয়ে গেছে। দেন ফিক্স করার পরে কি করতে হবে, ধরেন আমি হচ্ছে এই প্রবলেমটা ফিক্স করছি, ফিক্স করার পরে কি করব, বসে থাকবেন? ভ্যালিড এন্ড ফিক্সে দিতে হবে। হ্যাঁ, ভ্যালিডেট ফিক্সে দেওয়া লাগবে, অথবা হচ্ছে গিয়ে কি গুগলে আবারও আমার যে কন্টেন্টটা এই প্রবলেমটা ধরা পড়ছে ওই কন্টেন্টটাকে হচ্ছে ইন্ডেক্স দেওয়া লাগবে আগে। তো আমি যদি ইন্ডেক্স না দিয়ে ভ্যালিডেট ফিক্সে দেই তাহলে লাভ নাই না। তো গুগলে আমার ফার্স্টে ইন্ডেক্স দিব, ইন্ডেক্স দিলে কি হবে, মানে আমি গুগলকে বলতেছি গুগল এসে হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ক্রল করা যাও। তো গুগল যখন আমার ওয়েবসাইটটাকে ক্রল করবে, তারপর যদি দেখে যে আমি এই প্রবলেম গুলো ফিক্স করে ফেলছি, তাহলে কি হবে, গুগল আমার এই পেনাল্টিটা রিমুভ করে দিবে। ওকে, দেন হচ্ছে গিয়ে পিজন আপডেট। এন্ড পিজন আপডেটটা হচ্ছে দুইবারে আসছে, হ্যাঁ, দুই ভাগে ভাগে আসছে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন লঞ্চিং ডেট
জুলাই 24, 2014 ইউএস এর জন্য। ঠিক আছে, সো ইউএসএ তে লঞ্চ হয়েছে কবে? 24 জুলাই 2014-তে। আর ডিসেম্বর 22, 2014-তে আসছে হচ্ছে বাকি কান্ট্রি গুলোর জন্য, যেমন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। বুঝা গেছে? জি। ওকে, স্ক্রিনে দাগাইতেছেন কেন? ওকে, দেন এটার হ্যাজার্ড গুলো কি একটু যদি খেয়াল করে দেখেন, পোর অন পেজ এন্ড অফ পেজ এসিও। সো আমার অন পেজ এসিও খারাপ, আর হচ্ছে অফ পেজ এসিও ও খারাপ। যেমন হচ্ছে কি আমরা অন পেজ এসিওর ক্লাসটা যখন করছিলাম মনে আছে? আমি কি সবকিছু ব্রিফ করার পরে আমি জাস্ট আপনার মানে যেগুলো দরকার ছিল, মানে টুলস গুলো, যে চেকলিস্টটা আমাদের দিতেছিল যে এই জায়গায় বসাইলে আমি এসইও এক্সপার্ট হয়ে যাব, এন্ড ওইভাবে বসায় রাখছি। এটা কি ভালো কোয়ালিটির অন পেজ এসইও ছিল? না ভাইয়া। অবশ্যই ছিল না, তাই না? হুম। সো ওই কোয়ালিটি যদি আপনারা মেনটেন করে অন পেজ এসইও করেন, সেই ক্ষেত্রে আপনি পিজন আপডেটে হিট খাবেন। আর অফ পেজ এসইও, এই যে আমরা যদি ইররিলেভেন্ট ব্যাকলিংক করি, বা হচ্ছে কি ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট থাকে, স্প্যামি ব্যাকলিংক থাকে, এই ধরনের প্রবলেম গুলো যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে? আমার ওয়েবসাইটটা পেনাল্টি খাবে। বুঝা গেছে? জি। জি। ওকে, দেন যদি হচ্ছে চলে আসি মোবাইল আপডেটে। সো মোবাইল আপডেট কি নিয়ে বলেন আপনারা? কোর ওয়েব ভাইটাল আপডেট। কোর ওয়েব ভাইটালে আসছি এখনো? এটা মোবাইল আপডেট। আর মোবাইল আপডেট মূলত মোবাইল ফ্রেন্ডলি যে ভাই, হ্যাঁ, জাস্ট এতটুকুই। মোবাইল ফ্রেন্ডলি নাকি কোর এটাই? ওয়েব ভাইটাল হচ্ছে আপনার 2020-এর আপডেট। হুম। সো এই জায়গায় একটু যদি মোবাইল আপডেটে আসি, দেখেন। সো মোবাইল আপডেটের এজেন্ডা কি? ল্যাক অফ মোবাইল মোবাইল ভার্সন। ফ্রেন্ডলি নাকি হ্যাঁ, ওয়েবসাইট? সো আপনার ওয়েবসাইটে কি মোবাইল ফ্রেন্ডলি কিনা, ট্যাব ফ্রেন্ডলি কিনা? কারণ গুগল 2015 সালের দিকেই বুঝতে পারতেছিল যে মানুষ কি এখন আস্তে আস্তে মোবাইল ডিভাইস গুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, এন্ড স্বাভাবিক ডেস্কটপ থেকে মানুষ এখন মোবাইলেই বেশি সার্চ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা যদি মোবাইলের জন্য ওইরকম ফ্রেন্ডলি না হয়, তাহলে মানুষের জন্য ইউজারের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাবে না? সো এই ইউজার এক্সপিরিয়েন্সটা ঠিক করতে হলে কি করতে হবে? আমার ওয়েবসাইটটা জাস্ট মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে, দ্যাটস ইট। এটা বোঝা গেছে? হুম। ওকে, দেন হচ্ছে র্যাঙ্ক ব্রেইন আপডেট। হ্যাঁ, সো র্যাঙ্ক ব্রেইন আপডেট আসছে কবে? 2015 সালের 26 অক্টোবরে। এইটার হ্যাজার্ড গুলো কি? ল্যাক অফ কোয়ারি স্পেসিফিক রিলেভেন্স ফিচার, শ্যালো কন্টেন্ট, পুয়ার ইউএক্স। সো র্যাঙ্ক ব্রেইন আপডেটটা মেইনলি হচ্ছে মেশিন লার্নিং সিস্টেমের উপরে বেস করে আনা একটা আপডেট। ঠিক আছে, এন্ড এইটার ভিতরে যেটা হচ্ছে, গুগল এখন র্যাঙ্ক ব্রেইনের মাধ্যমে আমার কন্টেন্ট গুলোকে আরো ভালোভাবে হচ্ছে বুঝতে পারে। বুঝতে পারছি? না স্যার, একটু আবার রিপিট করেন। আচ্ছা, র্যাঙ্ক ব্রেইন আপডেটটা হচ্ছে মেইনলি মেশিন লার্নিং এর উপরে বেস করে আনা একটা আপডেট, এন্ড এইটা আমার কন্টেন্ট গুলোকে আরো বেশি ভালোভাবে বুঝতে পারে। এন্ড সে হচ্ছে আমার কন্টেন্টের প্রত্যেকটা পার্টি এখন ভালোভাবে পড়তে পারে। যেমন ধরেন হচ্ছে গিয়ে আমার কন্টেন্টে কতবার ইট বা হচ্ছে মানে ভার্ব অ্যাডভার্ব যেগুলো আছে, এগুলো হচ্ছে গুগল বুঝতে পারতেছে। পাশাপাশি হচ্ছে কিছু কোয়ারির বিষয় আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে আমার কন্টেন্টে আমি কতবার আমার এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করতেছি, সেইটাও হচ্ছে গুগল বুঝতে পারে। এন্ড এইটার উপরে বেস করে হচ্ছে গিয়ে কি আমাদের র্যাঙ্কিংটা কিন্তু ফ্যাক্ট হয়। সো যদি দেখা যায় যে আমার যে কিওয়ার্ড গুলো আছে, এলএসআই কিওয়ার্ড গুলো আছে, সেগুলো যতবার থাকার কথা ছিল, ধরেন আমার কম্পিটিটররা হচ্ছে 10 বার ইউজ করছে বা একবার ইউজ করছে, এন্ড ওই জায়গায় হচ্ছে আমি ইউজই করি নাই, এর মানে কি ওই কোয়ারি স্পেসিফিক যে ইয়াটা, সার্চের ইন্টেন্টটা, সেটা হচ্ছে গিয়ে কি আমার কন্টেন্টের ভিতরে অত একটা নাই। কারণ হচ্ছে সেম ইনফরমেশন যদি হচ্ছে আমার কন্টেন্টে থাকতো, তাহলে ওই কিওয়ার্ডটাও কি আমার কন্টেন্টে থাকতো না? জি স্যার। তো গুগল হচ্ছে বুঝতে পারতেছে যে এই কিওয়ার্ড গুলো আমার কন্টেন্টের ভিতরে নাই, তখন কিন্তু এটা আমার র্যাঙ্কিং এর জন্য একটা প্রবলেমেটিক বিষয় হয়ে যায়। দেন হচ্ছে গিয়ে শ্যালো কন্টেন্ট, সেম আপনার থিম কন্টেন্ট মতো এটাও, যে আমার কন্টেন্ট গুলো কি লিস ইনফরমেটিভ, আর হচ্ছে পোর ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স, মানে কি আমার ওয়েবসাইটে যে ইউজার আসছে তার এক্সপিরিয়েন্সটা আমার ওয়েবসাইট থেকে খারাপ হইলো। স্বাভাবিক, আমার কন্টেন্টে যদি হচ্ছে যেই বিষয়গুলো থাকা দরকার, যা কিছু আমার কন্টেন্টের ভিতরে ইনক্লুড করা দরকার, সেগুলো না থাকে, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে না? হুম।
সো এইরকম যদি হয় সেক্ষেত্রে এটা প্রবলেম। ওকে, আমার এই জায়গায় আজান দিচ্ছে, একটু একটা ব্রেক নেই, ঠিক আছে? ওকে, সো ফর ইউজার এক্সপিরিয়েন্স যেটা বলতেছিলাম মেইনলি হচ্ছে কি যে আমার এখানে আসার পরে ইউজারের এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা প্রবলেমেটিক বিষয়। এন্ড আমরা যদি একটু এখানে খেয়াল করি দেখেন এটা বুঝার কি যে হচ্ছে আপনার TF-IDF। হ্যাঁ, সো এটা কি একটা টুল ওয়েবসাইট অডিটরের ভিতরে যে আমার কন্টেন্টে হচ্ছে কিছু ওয়ার্ড এতবার থাকা দরকার। ধরেন এমন কিছু ওয়ার্ড আছে যে এই ওয়ার্ড গুলো আসলে আমার কন্টেন্টের সাথে রিলেভেন্ট, যেমন আমার কম্পিটিটররাও ইউজ করছে। আমি আপাতত একটা ধরেন এখন যদি একটু দেখাই আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে, চলেন দেখি। একটা কিওয়ার্ড বলেন তো, কেউ একটা কিওয়ার্ড বলেন। cat food, ওকে, ধরেন ক্যাট ফুড। হ্যাঁ, আমি একটু ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার দিয়ে আপনাদেরকে সবচেয়ে ইজি ভাবে দেখায় দিই। আচ্ছা, চাল ডাল থেকেই দেখি। হ্যাঁ, ওকে, সো এই জায়গায় একটু যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, কিছু কিওয়ার্ড আছে না, এই যে যেমন ক্যাট, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে টুনা, তারপর অ্যাডাল্ট, দেন চেলি, স্টপিং, চিকেন, এন্ড এই ওয়ার্ড গুলো কতবার ইউজ করছে দেখছেন, এই যে এই কিওয়ার্ড গুলো। জি স্যার। সো এইরকম যেহেতু উনি কি এই ক্যাট ফুড নিয়ে লিখতেছে এন্ড ওনার কন্টেন্টে এই ওয়ার্ড গুলো হচ্ছে এতবার আছে, আমার কন্টেন্টও কি করা লাগবে এইরকম যদি না থাকে, এই ওয়ার্ড গুলো যদি আমার কন্টেন্টে নাই থাকে, এর মানে কি আমার কন্টেন্টে তাহলে হচ্ছে ইনফরমেশনাল ল্যাকিং আছে না? হ্যাঁ, সো আমার কি করতে হবে, আমার কন্টেন্টেও এগুলো থাকা লাগবে, এই ওয়ার্ড গুলো আছে কিনা। সো এটা কিভাবে দেখা যাইতে পারে যদি একটু খেয়াল করি আমরা, দেখেন ওয়েবসাইট অডিটরে যদি আসেন কন্টেন্ট অ্যানালাইসিস এর একটা পার্ট আছে যে জায়গায় TF-IDF পাচ্ছি। হ্যাঁ, সো এই জায়গা থেকে আমরা এই ওয়ার্ড গুলো দেখতে পারবো। এন্ড এটা কি আগে তো আমার ওয়েবসাইটে কন্টেন্ট থাকা লাগবে, না থাকলে কি পাবো? না স্যার। না থাকলে পাবো না। এন্ড যদি অ্যাডভান্স আরেকটা টুলস এর কথা বলি যেটা আপনাদেরকে এটার জন্য সবচেয়ে বেশি হেল্প করে, সেটার নাম হচ্ছে phrase.io। সো F phrase.io, R A Z E. FRASE, phrase.io। ওকে, চলেন দেখাই। ওকে, সো এই যে দেখেন phrase.io, এটা হচ্ছে সেই টুলসটা। সো এইখানে যদি হচ্ছে আমরা ফ্রেজটা ইউজ করি তখন কি করতে পারবো, আমরা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ একটা পার্ট আছে যে জায়গায় আমার কন্টেন্ট লেখার সময় এই সাইডে ডান পাশের এই জায়গাটার ভিতরে স্ক্রিনে চলে আসবে এই ওয়ার্ড গুলো, যে কতগুলো ওয়ার্ড এই কিওয়ার্ডে আমার কম্পিটিটররা ইউজ করতেছে কতবার, এন্ড এগুলো আমার কন্টেন্টে কতবার দেওয়া উচিত। সো এটার একটা সাজেশন জাস্ট চলে আসতেছে। যদি আমরা এইভাবে একটা কন্টেন্ট লিখি, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে দেখবেন আমার কন্টেন্টটা কিন্তু র্যাঙ্কটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, জি স্যার, বুঝছি। ওকে, দেন হচ্ছে চলেন আমরা পজম আপডেটটা দেখি। সো এটা মেইনলি দেখেন টেন্স কম্পিটিশন অন ইউর টার্গেট লোকেশন। হ্যাঁ, সো পজম আপডেট হচ্ছে মেইনলি আমার যে ইয়াটা আছে কি বলে লোকাল এসইও আছে, এইটার উপরে বেস করে হচ্ছে গিয়ে আমার গুগল নিয়ে আসে। সো আমার যেন কি হয়, গুগল আমাকে আমার এলাকা বা আমার লোকেশন বেসড হচ্ছে লোকাল রেজাল্ট গুলো ইজিলি হচ্ছে আমার কাছে নিয়ে আসতে পারতেছে। সো এইটার হ্যাজার্ডটাই হচ্ছে গিয়ে আপনার টার্গেট লোকেশন। মেইনলি আমরা যখন হচ্ছে গিয়ে লোকাল এসইওটা ক্রিয়েট করতেছি তখন আমার টার্গেট লোকেশন গুলো যদি হচ্ছে আমরা ফিক্স করে দিই, এক্সাক্ট লোকেশন দিয়ে দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে অত একটা কনসার্ন হওয়ার কিছু নাই। ওকে, দেন হচ্ছে আমরা যদি আসি ফ্রেড আপডেটে। সো ফ্রেড আপডেটটা কিসের উপরে যদি একটু খেয়াল করি দেখেন মার্চের 8 তারিখ আসছে 2017 সালে। এন্ড হ্যাজার্ড গুলো কি, থিন কন্টেন্ট বা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট হেভি অর অ্যাড সেন্টার্ড কন্টেন্ট। এই কথাগুলো দিয়ে কি বুঝতে পারতেছি আমরা? থিন কন্টেন্ট বলতে কন্টেন্ট কম।
অল্প ওয়ার্ডের কন্টেন্ট গুলো, তাই না? এন্ড অ্যাফিলিয়েট হেভি দিয়ে কি বুঝেন? মার্কেটিং বেশি করতেছে। মার্কেটিং বেশি করতেছে, ওই যে আমরা কি মানি তথ্য কিওয়ার্ড আর ইনপুট থেকে কিওয়ার্ড এগুলো দেখছি না? হ্যাঁ, তো আমার ইনফরমেশন তথ্য থেকে তথ্য দিচ্ছে বেশি। হ্যাঁ, মানি কিওয়ার্ড বেশি ইউজ করতেছে যে বিজনেস করতে আসছে, অর অ্যাড সেন্টার্ড কন্টেন্ট, বা আমার ওয়েবসাইটে এমন কন্টেন্ট যেগুলোতে হচ্ছে গিয়ে খালি অ্যাড আর অ্যাড। যেমন এই জায়গায় দেখেন শুধু অ্যাড অ্যাড অ্যাড, তো ডানে বামে চারপাশে যদি খালি এত অ্যাডই থাকে, তাহলে কি ইউজারের এক্সপিরিয়েন্স বাজে হয়ে যাইতেছে না? এন্ড গুগলও বুঝতেছে না যে আপনি কি এখানে শুধু হচ্ছে গিয়ে বিজনেস করতে আসছেন। জি তো আপনি যদি এই ধরনের কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রাখেন, সেই ক্ষেত্রে আপনি ফ্রেড আপডেটে হিট খাবেন। এন্ড যদি এইটা হয়, সেই ক্ষেত্রে কি হবে, আপনার ওয়েবসাইট চলে যাবে অবশ্যই র্যাঙ্কের বাইরে। এন্ড এটা কি করতে হবে, তখন আপনার এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো কমায় আনা লাগবে। এন্ড এই আপডেটটা যে শুধু এখন আসতেছে তা না, কিছুদিন পর পরই হচ্ছে গুগল অ্যাফিলিয়েট ওয়েবসাইটদের জন্য একটা না একটা করে আপডেট নিয়ে আসে প্রতি বছরই। তারপর হচ্ছে আপনার অ্যাডস যে গুলো আছে, অ্যাড সেন্টার যে ওয়েবসাইট গুলো আছে, এগুলোর জন্য কিছু আপডেট আনে। এন্ড গুগলের সবচেয়ে হচ্ছে গিয়ে দেখবেন এক একটা আপডেট না এক এক রকম। যেমন কোন একটা আপডেটে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো একটু বেশি প্রবলেম হয়। আবার কি ওই সময় যেটা হয় যে আপনার ওয়েবসাইটটা যদি অ্যাড সেন্টার্ড ওয়েবসাইট হয়, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন না, শুধু অ্যাড থেকে আর্ন করতেছেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটটা খুবই ভালো পারফর্ম করে। হুম। আবার হচ্ছে দেখবেন যে কিছু আপডেট এমন হয় যে আপনার এআই দিয়ে লেখা কন্টেন্ট, তো এই এআই দিয়ে লেখা কন্টেন্ট গুলো হচ্ছে খুব ভালো পারফর্ম করতেছে। আবার এমনও কিছু আপডেট আছে যে আপডেটে হচ্ছে আপনার এআই কন্টেন্ট গুলো ধসেও পড়ে। সো গুগলে প্রতিনিয়ত এই আপডেট গুলো এরকম চলতেই থাকে। এরকম আমার যদি কন্টেন্ট হচ্ছে গিয়ে থিম থাকে, বা হচ্ছে অ্যাফিলিয়েট হেভি অর অ্যাড হেভি হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটটা থাকে, সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা মেনলি ফ্রেড আপডেটে হিট খাবে। ওকে। দেন যদি আমরা আসি মেডিক করে, মেডিক আছে করের মেন তাহলে এত হবে কেন? বুঝি নাই। হ্যালো। যে একটু আগে বললেন না যে অ্যাড সেন্টার যে ওয়েবসাইট গুলো এগুলো র্যাঙ্ক আসে মোস্টলি, হুম। তাহলে এটা তো ফ্রেড আপডেটের প্রবলেম হবে কেন? গুগল এখন তো ফ্রেড আপডেটের কথা বললাম, কিন্তু কিছু কিছু আপডেট আর কি মেইনলি এমনটা হয়, হ্যাঁ, যে দেখা যাচ্ছে অ্যাড সেন্টার অ্যাড যেই ওয়েবসাইট গুলো, হ্যাঁ, যে ওয়েবসাইট গুলো হচ্ছে শুধুমাত্র গুগল অ্যাডস এর উপরে বেস করে কাজ করতেছে, আর্ন করতেছে, ওদের জন্য এটা একটু ইমপ্রুভ ভালোর দিকে থাকে, ওনাদের ওয়েবসাইট গুলো ভালো পারফর্ম করে। আবার কিছু ওয়েবসাইট আছে না যেগুলো কি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সো এই অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ালা ওয়েবসাইট গুলো হচ্ছে ধসে পড়ে। সো কেন? কারণ হচ্ছে যে গুগল এই আপডেট গুলোই নিয়ে আসতেছে এইভাবে। যেমন হচ্ছে আমি যদি বলি, গুগল আপডেট আনে এমন যে রিভিউ আপডেট, হ্যাঁ, সো প্রতি বছরে একটা কন্টেন্ট রিভিউ আপডেট থাকে। এন্ড এই যে রিভিউ আপডেট গুলো আছে, এই রিভিউ গুলো কারা করে? অ্যাফিলিয়েট ওয়েবসাইট যারা আছে তারা কন্টেন্টের রিভিউ করে না, প্রোডাক্টের রিভিউ করে না। সো এই প্রোডাক্ট রিভিউ নিয়ে যখনই একটা জি নতুন স্যার। আপডেট চলে আসতেছে, দেখা যায় যে এই আপডেটের কারণে অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোতে প্রবলেম হয়ে যায়। হুম। আবার হচ্ছে ধরেন আপনার হেল্পফুল কন্টেন্ট আপডেট আসলো। হেল্পফুল কন্টেন্ট আপডেটটা কি? এটা হচ্ছে আপনার ইনফরমেশন প্রোভাইড করা নিয়ে। সো দেখা গেল যে আপনার হেল্পফুল কন্টেন্টে এমন নতুন নতুন কিছু নিয়ে আসে, গুগল টপিক নিয়ে আসে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে নাই, বা অ্যাড সেন্টার যে ওয়েবসাইট গুলো আছে তারা অত বেশি হেল্পফুল কন্টেন্ট দিচ্ছে না। তখন কি হইতেছে, আবার ওই ওয়েবসাইট গুলো ধসে পড়তেছে। তো এটা আপডেটের উপরে ভ্যারি করে। বুঝা গেছে এবার? বুঝছি। ভাইয়া তাহলে আমাদের এটা একটু দেখায় দিয়েন, ওই অ্যাড কিভাবে মানে দিতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে অ্যাড কিভাবে দিতে হবে? অ্যাডসেন্স? হ্যাঁ হ্যাঁ, অ্যাডসেন্স স্যার মডিউলে নাই, হ্যাঁ। মডিউলের বাইরে যদি আমি আর জানতে একটু শর্ট পারতাম, করে দেখানো যায় না ভাইয়া? আমার প্রবলেম হবে। এটা আরে মেইনলি আমাদের ডিপ্লোমা কোর্সে আছে। সো ডিপ্লোমার সাথে এটা কি তখন পুরোপুরি কনফ্লিক্টিং বিষয় না? আচ্ছা, তাহলে স্যার একটু আমাদের শর্ট ভিতরে তো করে একজন দেখেন ডিপ্লোমা স্যার। করতেছে। হ্যাঁ। বলছি আমাদের ভিতরে এক আপু ডিপ্লোমা করতেছে, তাহলে তার কাছ থেকে তো শিখতে পারবো। তার কাছে থেকে আপনি শিখে নিয়েন, যদি উনি শিখায় তখন কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, ওকে। 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 সো এই জায়গায় দেখেন আমার মেডিকোর আপডেটের হ্যাজার্ড কি ইমপ্যাক্ট অন মেডিকেল হেলথ সাইট, তারপর হচ্ছে এফেক্টেড অর্গানিক সার্চ র্যাঙ্কিং ফর হেলথ ফিটনেস এন্ড মেডিকেল নিশ। সো হেলথ, তারপর হচ্ছে গিয়ে মেডিকেল নিশ যেগুলো আছে, ফিটনেস নিশ যেগুলো আছে, এই ধরনের ওয়েবসাইট গুলোর জন্য হচ্ছে এই মেডিকোডটা নিয়ে আসা। এন্ড এটা মেইনলি কেন আসছে, মাঝখান দিয়ে আপনার ফার্স্টে ফার্স্টে এমন হইতো না
যে আপনার মাথায় ব্যথার ওষুধ খুঁজতে গেছেন গুগলে, গুগল বলতেছে যে আপনার মাথায় কি পিছন দিক দিয়ে ব্যথা করতেছে, মাথার পিছনে ব্যথা করলে কিন্তু ব্রেন টিউমার হয়। এই ধরনের কিছু কথা বলে মানুষকে আতঙ্কিত বানায় দিত। সো এখন আপনি যে কথাটা বললেন, আপনি তো একটা ডাক্তারই না, তাহলে আপনি এটা কেন বলবেন? এটা বলার জন্য কি আপনি অথরাইজড? হ্যাঁ স্যার। অবশ্যই তো না, তাই না? সো কি করতে হবে, আপনার এই ধরনের যদি ওয়েবসাইট গুলো থাকে মেডিকেল রিলেটেড, এই সাইট গুলো হচ্ছে র্যাঙ্কে আসে না, হ্যাঁ? সো এগুলো র্যাঙ্কে আসে না, এটা আমি ফিক্স কিভাবে করতে পারি? এটা ফিক্স করার বিষয়টা হচ্ছে ইএটি। এন্ড এই ইএটি যেটা আছে, এই ইএটির আগে আরেকটা এখন অ্যাড হয়ে গেছে, সেটা কি এক্সপিরিয়েন্স, হ্যাঁ? সো ইএটি এর ফুল মিনিং হচ্ছে এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। হুম। আর ফার্স্টে যে আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আপনার হচ্ছে গিয়ে কন্টেন্টে এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতেছেন, আপনার এক্সপার্টিস শেয়ার করতেছেন, আর হচ্ছে অথরিটেটিভনেসটা শেয়ার করা কন্টেন্টের ভিতরে। যেমন আপনি যদি হচ্ছে একটা মেডিকেল টার্ম নিয়ে কথা বলেন, আগে তো আপনার বলতে হবে আপনি সার্টিফাইড কিনা। ধরেন আপনি বললেন আপনি অমুক হসপিটালের এই বিশেষজ্ঞ, তাহলে আপনি এটা নিয়ে লিখতে পারেন বা এটা নিয়ে কথা বলতে পারেন, কারণ আপনি অথরাইজড, তাই না? কিন্তু আপনি যদি হচ্ছে আমাকে এখন আপনি করোনা ভাইরাস নিয়ে লিখতে বলেন, আমি করোনা ভাইরাস নিয়ে কি লিখবো? আমি কি ডক্টর? বোঝা গেছে কি? জি স্যার বুঝছি। ওকে, সো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ইএটি মেনটেন করা লাগবে। ওকে, এই ছিল ভাইয়া মেজর গুগল কিভাবে 9টা বুঝবে যে আমি আপডেটস। ডক্টর কি ডক্টর না? আমরা চলেন দেখে আসি, আমরা একটু সার্চ ইঞ্জিন জার্নালে যাই, হ্যাঁ? আরেকটা জিনিস ভাইয়া, এফিলিয়েট মার্কেটিং করে যে ওয়েবসাইট গুলো, যে লাইক 10 মিনিট স্কুলের যেমন প্রচুর পরিমাণে এফিলিয়েট মার্কেটিং এর কাজ হয়, হুম। তো ওদের এই ক্ষেত্রেও প্রবলেম হয় না? কেন হবে? ওনাদের ওয়েবসাইট, ওনারা প্রোডাক্ট সেল করলে ওনারা হচ্ছে কমিশন দিবে, ওনাদের তো কিছু আসা যায় না। এবার আপনি যেইভাবে ইচ্ছে সেইভাবে কি সেল করে দিতেছেন মেইনলি। ওকে, এই জায়গায় একটু যদি খেয়াল করেন, এটা কি তাদের অ্যাবাউট পেজ না সার্চ ইঞ্জিন জার্নালের? দেখতেছি, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, হ্যাঁ। এই জায়গায় একটু খেয়াল করে যদি দেখেন অ্যাবাউট পেজে তাদের অথর কে কে, হ্যাঁ, উনি কি চিফ এডিটর, উনি প্রজেক্ট ম্যানেজার, উনি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, উনি হচ্ছে ও অ্যাডভাইজার এন্ড ওনার, কপি রাইটার। সো এই জায়গায় দেখেন তো তার টিমে কারা কারা আছে, কতজন আছে, তাদের কি একটা দেওয়া আছে না, বায়ো দেওয়া আছে না, বায়োগ্রাফি? সো আমার ওয়েবসাইটে আমি যদি এইভাবে কি করি, অ্যাবাউট সেকশনে অ্যাড করে দেই যে আমার ওয়েবসাইটে হচ্ছে কে কে রাইটার, এন্ড এই জায়গায় দেখেন ওনার নাম দেন, দেন উনি কি কপি রাইটার, এই জায়গায় আপনার ওয়েবসাইটে উনি কি একজন হচ্ছে গিয়ে ধরেন নিউরোলজিস্ট, বা হচ্ছে একজন হচ্ছে আপনার মেডিকেল মেডিসিন বিশেষজ্ঞ। সো এই ধরনের বিষয়গুলো যে আপনি এখানে দিয়ে দিতেছেন, তাহলে কি বোঝা যাবে না যে উনি একজন অথর? এন্ড আমরা যদি একটু খেয়াল করি, ধরেন হচ্ছে আমরা এসইও রিলেটেড কোন একটা কন্টেন্টেই গেলাম, হ্যাঁ, এন্ড এই জায়গায় দেখেন তো কন্টেন্টটা কি লিখছে, এই যে বাই লোরেন বেকার। সো উনি কি রাইটার না এই কন্টেন্টের? সেই জায়গায় তো জি বলেই দিচ্ছে যে রাইটারটা কে। ইভেন আপনি যখন ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন, আপনার ওয়ার্ডপ্রেসেও কিন্তু এই বিষয়টা থাকবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এইবার কথা হচ্ছে গুগলের এই আপডেট গুলো তো গেল, কিন্তু নতুন নতুন আপডেট গুলো স্যার কই পাবো, তাই না? এই যে সার্চ ইঞ্জিন জার্নাল দেখলাম না মাত্র, আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নালেই পাবো। এছাড়াও আমরা হচ্ছে এখানে গুগলে এসে যদি লিখি এসইও স্টার্টার গাইড, ওকে, সো এসইও স্টার্টার সার্চ গাইড ইঞ্জিন লেখেন। জার্নাল, বুঝি নাই। সার্চ ইঞ্জিন জার্নালের কি কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি? জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করতে হয়, হ্যাঁ। সার্চ ইঞ্জিন জার্নাল আছে, তারপর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে, উবার সাজেস্ট আছে, মহজেরো ব্লগ আছে, এগুলো জাস্ট আপনারা যদি দেখেন, এন্ড এই জায়গায় দেখেন আমরা এখন লিখলাম কি এসইও স্টার্টার গাইড, এটা লেখার পরে এই যে দেখেন গুগল ফর ডেভেলপার্স, এই জায়গায় চলে আসেন।
ওকে, এন্ড এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি হোয়াটস নিউ থেকে হচ্ছে গিয়ে আমরা চলে আসবো র্যাঙ্কিং আপডেটস এ, হ্যাঁ। এন্ড এই জায়গায় দেখেন তো গুগলের যত র্যাঙ্কিং আপডেট আছে 2023-এ কয়টা আপডেট আসছে, 2022-এ কয়টা আপডেট আসছে, 2021-এ কয়টা আপডেট আসছে, 2020-এ কয়টা আপডেট আসছে। ভিউ টাইমলাইন, দেন এই জায়গা থেকে হচ্ছে কোন কোন টাইমে কি আপডেট গুলো আসছে সেগুলো দেখতে পারবেন। সো মেইনলি এই যে লেটেস্ট যে আপডেট গুলো আছে, কবে আসছে, ডিউরেশন কতদিন লাগছে এগুলো আসতে, এই প্রসেস গুলো পাচ্ছি। এন্ড এই জায়গা থেকে কি করতে পারবো, এই আপডেট গুলো দেখলে বুঝতে পারবো যে কি কি প্রবলেম গুলো আসলে আসতেছে। বা এখনো দেখেন ডিউরেশন ইনফরমেশন, তো এই জায়গায় এখনো কি আপডেট আসে নাই। হুম, এই আপডেট গুলো এখনো মানে কমপ্লিটলি রিলিজ হয় নাই, রিলিজ এখনো হওয়া বাকি, বাট আপডেট চলতেছে, কাজ চলতেছে। বুঝা গেছে? তো এই জায়গা থেকেও আমরা কি করতে পারবো, আরো আপডেটস পাবো।